আবেদ আলী আর বাইরে গিয়ে নাস্তা করেনি। ইয়াহু মেইলে গিয়ে মিলির গরম মেইলটাও খুলে দেখেনি এখন পর্যন্ত। অনলাইনে মিলি তাকে না পেয়ে তার মোবাইলে 5-6টা SMS করেছে। সেগুলোর জবাব দেওয়া তো দূরের কথা, একটাও পরে দেখেনি। জায়েদ রেহমানের হত্যার খবর শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে ড্রয়িং রুমে বসে আছে। বাড়ির কাজের লোক নাস্তা দিয়ে গেলেও পুরোটা খেতে পারেনি। অর্ধেক নাস্তা এখনো টেবিলে পড়ে রয়েছে। 3 বছর ধরে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিল, কিন্তু টেনশন দূর করার জন্য কাজের ছেলেটাকে দিয়ে কিছুক্ষণ আগে 1 প্যাকেট সিগারেট আনিয়েছে সে। এটাও তো ঠিক, বিগত 3 বছরে তার জীবনে এরকম একটা দিনও আসেনি। এরই মধ্যে 3টা সিগারেট শেষ করে ফেলেছে। 4 নাম্বারটায় আগুন ধরালো। সিগারেট যে কেন খাচ্ছে সেটাও জানে না। এক ধরনের ঘোরের মধ্যে পড়ে গেছে সে। তার মাথায় অসংখ্য চিন্তা ঘুরপাক খেলেও কোনো কিছু বুঝে উঠতে পারছে না। কারোর সাথে পরামর্শ করা দরকার। কথাটা ভেবেই 8 ঘন্টা আগে তার এক লেখক বন্ধুর সাথে ফোনে নিয়ে কথা বলেছে। তারপর থেকে তার দুশ্চিন্তা আরও বেড়ে গেছে কয়েক গুণ। সে লেখক বন্ধু সব শুনে যা বলেছে তার রীতিমতো গা শিউরে ওঠার মতো। অবশ্য তার কথায় যুক্তি আছে। আবেদ আলী নিজেও সেটা বুঝতে পারছে এখন। নিজের অফিসে বসে আছে জেফরি বেগ, তার সামনে বসে আছে জামান। লেখক জায়েদ রেহমানের ল্যাপটপ চেক করে অসাধারণ একটি তথ্য পাওয়া গেছে। মৃত্যুর আগে জায়েদ রেহমান একজনের কাছে মেইল করে গেছেন। শুধু মেইল না, সাথে একটা বিশাল আকারের ডকুমেন্ট ফাইল অ্যাটাচ করেছেন তিনি। অদ্ভুত, খুব অদ্ভুত। মেইল আর অ্যাটাচমেন্ট ফাইলটা ওপেন করে দেখেছে জেফরি। এটা আর একটা বোমার মতো। সে ভাবতে পারেনি এভাবে এত দ্রুত সব আলামত আর ক্লু পেয়ে যাবে। যার কাছে লেখক মেইলটা পাঠিয়েছেন সে ভদ্রলোককে জিজ্ঞাসাবাদ করতে হবে, আর সেটা করতে হবে খুব দ্রুত। ভদ্রলোকের ফোন নাম্বার জোগাড় করার কাজটা তেমন কঠিন কাজ ছিল না। ইয়েলো পেজ থেকে ভদ্রলোকের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফোন করে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা নিয়েছে জামান। ভদ্রলোক থাকে বেইলি রোডে, হোমিসাইড ডিপার্টমেন্টের খুব কাছে। জেফরি ঠিক করলো এক্ষুনি ভদ্রলোকের সাথে কথা বলবে। তবে তার আগে ফোন করে জেনে নিতে হবে এখন সে কোথায় আছে। আমারও জামানকে ফোনটা করার জন্য বলল সে। আজকে সকালটা কত দ্রুতই না বদলে যাচ্ছে। পেন্ডুলামের মতো দুলছে আবেদ আলীর ভাগ্য। তার মনে আশঙ্কা বেঈমানটা মরে যাবার আগে তাকে এক ধরনের গ্যারাকলে ফেলে দিয়ে গেছে। কিন্তু কেন? আবেদ আলী এর কোনো সদুত্তর খুঁজে পাচ্ছেন না। আরে আমি কি ক্ষতি করেছিলাম? তাকে চমকে দিয়ে মোবাইল ফোনটা বেজে উঠল। নাম্বারটা অপরিচিত। প্রথমে ভেবেছিল ধরবে না, তারপর 7-5 ভেবে কলটা রিসিভ করলো সে। হ্যালো হ্যালো আবেদ আলী সাহেব বলছেন? জি, ভয়ার্থভাবে বলল সে। সিটি হোমিসাইড ডিপার্টমেন্ট থেকে বলছি, ইন্সপেক্টর জামান। সিটি হোমি? আবেদ আলী আর কিছু বলতে পারল না। যে আশঙ্কা করছিল সেটাই বুঝি সত্যি হতে চলেছে। টের পেল তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে। পাভেল আহমেদ ভিটানোভা থেকে একটু দূরে এসে পকেটে হাত দিল। সেখানে ছোট্ট একটা জিনিস। নিজের দূরদর্শিতার কথা ভেবে খুব ভালো লাগছে তার। 5 মাস আগেও যে জিনিসটার কোনো মূল্য ছিল না, আর সেটাই হয়ে উঠেছে লোভনীয় একটি বস্তু। তার সাবেক বস চ্যানেল 16-এর নিউজ এডিটর মামুনুর রশিদ যখন এই জিনিসটা দেখতে পাবে তখন তার অবস্থা কিরকম হবে ভাবতে পাভেলের হাসি পেল। কতটা কষ্ট করেই না জিনিসটা জোগাড় করেছিল সে, অথচ এডিটর সেটার কোনো মূল্যই বুঝতে পারল না। প্রিন্ট মিডিয়া থেকে অনেক শখ করে ইলেকট্রনিক মিডিয়ায় গিয়েছিল সে। মাত্র 1.5 মাসের মাথায় সে পার চুকে ফিরে এসেছে পুরনো কর্মক্ষেত্রে। পকেট থেকে সাদা কাগজে মোড়ানো জিনিসটা বের করল। তাতে ছোট্ট করে ইংরেজিতে লেখা আছে ZRI। একটু সময় পার করে তাকে আবার ফিরে যেতে হবে ভিটানোভার সামনে জটলার দিকে। সময় কাটানোর জন্য আশেপাশে একটা চায়ের দোকান খুঁজে সেখানে চলে গেল সে। 8 ঘন্টার মতো সময় কাটাতে হবে তাকে। ভিটানোভার সামনে লোকজনের জটলা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একদল অল্প বয়সী পাঠক রীতিমতো মিছিল করতে শুরু করে দিয়েছে। লেখকের স্ত্রী
আর তার প্রেমিকের ফাঁসির দাবি তোলা হচ্ছে সেই মিছিল থেকে। প্রথমে মনে করা হয়েছিল নিতান্তই ছেলে মানুষের ব্যাপার, পাগলামি, কিন্তু এখন আর সেটা মনে হচ্ছে না। এই হুজুগে যোগ দিয়েছে ভাসমান আর কৌতূহলী আরও কয়েকশো মানুষ। সবগুলো টিভি চ্যানেল এই দৃশ্য লাইভ দেখাচ্ছে। সাংবাদিকরা ব্যস্ত হয়ে পড়েছে মিছিলের নেতাগোছের কারো সাক্ষাৎকার নেবার জন্য। স্বদেশ টিভির রিপোর্টার হামিদ আলম তার ক্যামেরাম্যান ছেলেটাকে মিছিল কাভার করার জন্য পাঠিয়ে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। প্যাকেটে আর কোনো সিগারেট নেই। একটু আগে পাবেল আহমেদকে সিগারেট দেওয়াটা ঠিক হয়নি, তার স্টক শেষ হয়ে গেছে। চারপাশে প্রচণ্ড হট্টগোল থাকার কারণে প্রথম সে বুঝতে পারেনি। পরে খেয়াল করলো পকেটে থাকা মোবাইল ফোন রিং হচ্ছে। বিরক্ত হয়ে গেল সে। শালা নিউজ প্রডিউসার এসি রুমে বসে বসে খালি অর্ডার দিয়ে যাচ্ছে, একটা স্কুপ চাই, একটা স্কুপ চাই। 5 মিনিট পর পরই তাকে ফোন করছে। তার ভাবসাব দেখে মনে হচ্ছে সে বুঝি এখানে বসে বসে বাল ফেলছে। কিন্তু ডিসপ্লে নাম্বারটা দেখেই সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করলো হামিদ আলম। হ্যালো, বলো। খুব জোরে বলতে হলো চারপাশের নয়েজের কারণে। তুমি কি এখনো ভিটানোভার সামনে আছো? পাবেল আহমেদ জানতে চাইল। আর কোথায় যাব? সারাটা দিন তো মনে হয় এখানেই থাকতে হবে। নিউজ প্রডিউসারের সাথে কথা বলেছ? হ্যাঁ বলেছি। তুমি বরং ওটা নিয়ে চলে আসো, ভালো দামই পাবে। শোনো, নগদ দিতে হবে কিন্তু। নগদ মানে? আমি তো স্পটে আছি, এখানে টাকা দিব কিভাবে? এখন দিতে বলছি না, কিন্তু আজকেই দিতে হবে। হামিদ আলম তাড়া দিয়ে বলল, আচ্ছা বাবা দিব, তুমি জলদি নিয়ে আসো, আজকে পাবা, এ নিয়ে কোনো চিন্তা করো না। ঠিক আছে, আমি আসছি। কলটা শেষ হতেই হামিদ আলম ভাবল, পাভেল তাকে যা বলেছে সেটা যদি ঠিক হয় তাহলে আজকের সন্ধ্যার মধ্যে তারা একটি ফাটাফাটি নিউজ করতে পারবে। চ্যানেল 16-এর রিপোর্টার একটু দূরে দাঁড়িয়ে আছে। বিজয়ের উদ্যত দেখা যাচ্ছে তার চোখে মুখে। হামিদ আলম তার দিকে তাকিয়ে মুচকি হাসল। জীবনে এই প্রথম পুলিশ স্টেশনে এসেছে আবেদ আলী। অবশ্য হোমিসের ডিপার্টমেন্টকে পুলিশ স্টেশন বলা যায় কিনা সেটা ভাবনার বিষয়। তবে এটাও ঠিক, এরা সবাই পুলিশের লোক। এর আগে সচক্ষে কোনো গোয়েন্দাকেও দেখেনি সে। ফলে ইনভেস্টিগেটর জেফরি বেককে দেখে সে বুঝে উঠতে পারছে না এ দেশের সব গোয়েন্দারাই কি এই লোকের মতো হয় কিনা। মানানসই উচ্চতা আর হালকা পাতলা শরীরের একজন আপাদমস্তক ভদ্রলোক। চোখ দুটো বুদ্ধিদীপ্ত এবং গভীর। পোশাক আশাক বেশ পরিপাটি। হাঁটা চলার মধ্যে প্রবল ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ স্পষ্ট চোখে পড়ে। দেখে মনে হয় নরম মনের মানুষ, খুবই বন্ধুসুলভ। এখানে আসার পর আবেদ আলীর সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছে সে। তার ব্যবহারের কল্যাণে আবেদ আলীর সমস্ত ভয় আর উদ্বিগ্নতা কিছুটা কমে এসেছে। এই তরুণ ইনভেস্টিগেটর সন্দেহভাজনদেরকে আসামি হিসেবে দেখে না, এ ব্যাপারে আবেদ আলী নিশ্চিত। যেমনটা সব পুলিশ করে থাকে। পুলিশ যেমন সবাইকে চোর ডাকাত ভাবে, এই লোক সেরকম নয়। তবে লোকটার নাম অদ্ভুত। প্রথমে শুনে আবেদ আলী বুঝে উঠতে পারেনি। জেফরি বেক, এটা আবার কেমন নাম? খ্রিস্টান হবে হয়তো। তারা বসে আছে জেফরি বেকের অফিসে। আবেদ আলী এখানে এসেছে 10 মিনিট হলো। কিছুক্ষণ আগে জেফরি তাকে রেখে একটু বাইরে গেছে। এখন তার সামনে বসে আছে ইন্সপেক্টর জামান, যে লোক তাকে ফোন করেছিল এখানে আসার জন্য। জামান কিছু বলছে না, চুপচাপ মোবাইলে কাকে যেন SMS করে যাচ্ছে আর ফাঁকে ফাঁকে আবেদ আলীর দিকে তাকাচ্ছে। আবেদ আলীর কাছে মনে হচ্ছে সময় কাটানোর জন্যই সে করছে এটা। জামানকে SMS করতে দেখে মিলির কথা মনে পড়ে গেল তার। মোবাইল বের করে দেখল, যা ভেবেছিল তাই। মিলির 12-13টা SMS জমে আছে। এখানে আসার আগে মোবাইলটা সাইলেন্স মোডে রেখে দিয়েছে সে, তাই বিপগুলো শুনতে পায়নি। একটা SMS ওপেন করলো আবেদ আলী। ইংরেজি অক্ষরে বাংলায় লেখা SMS। কি হয়েছে বেবি? প্লিজ আমাকে বলো, আমি খুব টেনশনে আছি। এনি প্রবলেম? SMS করছো না কেন? অনলাইনেও নেই। প্লিজ প্লিজ আমাকে জানাও। মেজাজটাই খারাপ হয়ে গেল আবেদ আলীর। মিলির এই বেশি বেশি কেয়ারিং তার কাছে নেকাবো বলে মনে হয় মাঝে মধ্যে। সে আছে মহা ঝামেলায়, আর এই মেয়েটা 46 বছরের একজনকে মেয়ে বলা যায় কিনা ভেবে হেসে ফেলল আবেদ আলী। আর কোনো মেসেজ ওপেন না করে মোবাইলটা পকেটে রেখে জামানকে বলল,
আহ, আমাকে এখানে কতক্ষণ থাকতে হবে? মোবাইল থেকে মুখ সরিয়ে জামান তার দিকে তাকালো। আম, বেশিক্ষণ থাকা লাগবে না, স্যার আপনার সাথে কিছু কথা বলবে, তারপর আপনি চলে যেতে পারবেন, ভয় পাওয়ার কিছু নেই। না 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 না, ভয় পাবো কেন, বলল আবেদ আলী। জামান তার দিকে তাকিয়ে মুচকি এসে আবারও মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। প্রকাশক সাহেব হোমিসাইড ডিপার্টমেন্টে আসার পরপরই মহাপরিচালক ফারুক আহমেদ জেফরিকে ডেকে পাঠিয়েছে। কারণটা জামান জানে, লেখক জাহিদ রহমানের হত্যাকাণ্ডের ব্যাপারে এক টিভি চ্যানেলে ইন্টারভিউ দেবে মহাপরিচালক। সেজন্য জেফরির কাছ থেকে পুরো ঘটনাটা সংক্ষেপে জেনে নিচ্ছে। খুব তাড়াহুড়ো করে জেফরি নিজের অফিসে ঢুকলে জামান তার মোবাইলটা সঙ্গে সঙ্গে পকেটে ঢুকিয়ে রাখল। সরি, ছোট্ট করে ডেস্কের অপর পাশে নিজের চেয়ারে বসে পড়ো সে। না না না, ঠিক আছে ঠিক আছে। আবেদ আলী কথাটা বললে জেফরি তার দিকে তাকিয়ে নীরব একটা হাসি দিল। আপনার সময় নষ্ট করব না, কয়েকটা জরুরি প্রশ্ন করে ছেড়ে দেব। বলুন, আমার যতটুকু সাহায্য করার আমি করব, বলল আবেদ আলী। ঠিক আছে, কি বলবে সেটা একটু গুছিয়ে নিল জেফরি। আপনি কখন জানতে পারলেন লেখক জাহিদ রহমান খুন হয়েছেন? সকাল 10টার দিকে হবে, টিভি নিউজে দেখেছি। আমরা জানতে পেরেছি উনি মারা যাবার আগে রাত 2টার কিছু পরে আপনার কাছে একটা মেল করেছেন, সাথে আস্ত একটা বইয়ের পাণ্ডুলিপি সহ। হ্যাঁ, আজ সকালে আমি সেটা পেয়েছি। আমিও খুবই অবাক হয়েছি। অবাক হয়েছেন কেন? কারণ দীর্ঘদিন ধরে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। বলতে পারেন আমাদের সম্পর্কটা তেমন ভালো ছিল না। তাই নাকি? জেফরি একটু অবাক হলো। আমি যতদূর জেনেছি ওনার অনেকগুলো বই আপনার প্রকাশনী থেকে বের হয়েছে। তা বের হয়েছে আগে আমার এখান থেকে বের হতো, 2 বছর ধরে আর বের হয় না। কেন? মৃতলোক সম্পর্কে খারাপ কিছু বলতে ইচ্ছা করছে না। হাজার হোক, এক সময় সে আমার খুব কাছের প্রিয় লোক ছিল। একটু থেমে আবার বলতে লাগলো সে। জায়েদকে আমি প্রথম বই প্রকাশ করার সুযোগ দিয়েছিলাম। আমার এখান থেকে তার প্রথম 50টি বই বের হয়েছে। এজন্য আমার প্রতি কৃতজ্ঞও ছিল। 2 বছর আগে হঠাৎ করে অন্য এক নতুন প্রকাশককে বই দিতে শুরু করে সে। ব্যাপারটা স্বাভাবিকভাবে আমার জন্য খুবই কষ্টের ছিল। শুধুমাত্র বেশি টাকা পাওয়ার জন্য সে কাজটা করেছে। আমি অবশ্য তার কাছে কিছু জানতে চাইনি, সে আমাকে কিছু বলেনি। এই ঘটনার পর থেকে তার সাথে আমার যোগাযোগ আস্তে আস্তে কমে আসে। এক পর্যায়ে আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। আবেদ আলী থেমে আশেপাশে তাকালে জেফরির ব্রু তুলে জানতে চাইলে সে বলল, একটু পানি হবে? হ্যাঁ, শিওর শিওর। জেফরিকে কিছু বলতে হলো না। যেমন উঠে গিয়ে ঘরের এক কোণে থাকা ফিল্টার পট থেকে 1 গ্লাস পানি ঢেলে আবেদ আলীকে দিল। আপনি বলতে চাচ্ছেন বিগত 2 বছরে আপনাদের মধ্যে একদম যোগাযোগ ছিল না? আবেদ আলীর পানি খাওয়া শেষ হলে জেফরি জানতে চাইল। জি, একেবারেই হতো না। তাহলে কাল রাতে উনি কি মনে করে আপনার কাছে একটা মেইল করলেন, সেই সাথে একটা নতুন বইয়ের পাণ্ডুলিপি সহ? আমিও জানি না, এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। বিশ্বাস করুন, আমার মাথায় কিছু ঢুকছে না। জায়েদ রহমান কাল রাতে নিজের ঘরে খুন হয়েছেন। খুন হবার আগে একজন পক্ষাঘাতগ্রস্ত লোক আপনার কাছে একটা মেল করলেন, সাথে আন করা একটা বইয়ের সফট কপি অ্যাটাচ করে। বিগত 2 বছর ধরে যে প্রকাশনা থেকে ওনার বই বের হচ্ছে সেখানে না পাঠিয়ে আপনার কাছে পাঠালো। পুরো ব্যাপারটা খোলাটা মনে হচ্ছে না আপনার কাছে? জেফরি স্থির চোখে চেয়ে রইল আবেদ আলীর দিকে। মাথা নেড়ে সায় দিল আবেদ আলী। তা তো মনে হচ্ছে। ঝগড়া হবার আগে আপনাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? ঝগড়া? না না না, আমাদের মধ্যে সেরকম কিছু হয়নি। আবেদ আলী অনেকটা প্রতিবাদ করে বলল। কথাবার্তা বন্ধ হবার কথা বলছি, সূত্রে দিয়ে বলল জেফরি। ভালো, খুব ভালো সম্পর্ক ছিল আমাদের মধ্যে। বয়সে আমরা প্রায় সমবয়সী ছিলাম। তার প্রথম বইটা আমার কারণেই বের হয়েছিল। তখন আমি আমাদের পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছি মাত্র। আমার বাবা তার বই বের করতে রাজি ছিলেন না। এইসব ছেলে ছোকরাদের বই বের করে কোনো লাভ হবে না বলে তিনি জায়েদ রহমানকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু
আমার খুব খারাপ লেগেছিল। সে চলে যেতে লাগলে আমি তাকে ডেকে নিই, বাবাকে অনেক কষ্টে বুঝিয়ে রাজি করাই। হ্যাঁ, শেষ পর্যন্ত আমাদের প্রকাশনী থেকে তার প্রথম বই, মানে তার প্রথম উপন্যাস বের হয়। বলতে পারেন সেই থেকে আমাদের বন্ধুত্ব। তার মানে আপনাদের সম্পর্কটা তো অনেক দিনের। হ্যাঁ, প্রায় ২৬ বছরের মতো হবে। এই ২৬ বছরের সম্পর্কটা শুধুমাত্র একটা বই না দেবার কারণে নষ্ট হয়ে গেল? আবেদ আলী কিছু বলল না, চুপ করে থাকলো। আচ্ছা, আপনার সাথে মিসেস রেহমানের সম্পর্ক কেমন ছিল? আপনি মানে কোনজনের কথা বলছেন জানতে চাইল আবেদ আলী। কোনজন মানে? বুঝতে না পেরে বলল জেফরি, স্যার জায়েদ রেহমান আগে আরেকবার বিয়ে করেছিলেন। আবেদ আলী কিছু বলার আগেই জামান ধরিয়ে দিল ব্যাপারটা জেফরির মাথায় ছিল না। মনে মনে জিভ কাটল সে। তেমন কোনো প্রচেষ্টা ছাড়া অভাবিত সাফল্য পেয়ে গেলেও এই কেসটা নিয়ে যে সে খুব বেশি মনোযোগ দিচ্ছে না, এটা তারই প্রমাণ। এটা ঠিক হচ্ছে না, মনে মনে বলল জেফরি বেগ। আমি বর্তমান স্ত্রীর কথা বলছি, তার সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। আবেদ আলী দায় সারা গোছের জবাব দিলেও জেফরি সেটা ধরতে পারল। তার মানে খারাপ ছিল না, ঠিক খারাপ বলবো না, বলতে পারেন তার সাথে আমার তেমন ঘনিষ্ঠতা ছিল না। ওনার দ্বিতীয় বিয়ের ব্যাপারে আপনার অভিমত কী ছিল? নিজের মেয়ের বান্ধবীকে বিয়ে করবে কথাটা শুনে স্বাভাবিকভাবেই প্রথম আমি আপত্তি করেছিলাম, কিন্তু সে আমাদের কারও আপত্তি কারে নেয়নি। আমরাও এ নিয়ে তাকে কিছু বলিনি। আর প্রথম স্ত্রীর সাথে? বেগ বলল, আপনি সম্পর্কের কথা বলছেন? জি। ভালো। জাহেদের সাথে আমার সম্পর্কটা যতদিনের, গেটের সাথেও প্রায় ততদিনের সম্পর্ক। গেট? জেফরি ভ্রু কুচকে জানতে চাইল। সরি, গুলনূর আফরোজ তরফদার, সংক্ষেপে আমরা তাকে গ্যাট বলে রাখি। আচ্ছা মিস্টার আলী, লেখক জায়েদ রহমান আপনাকে মেইলে এমন কিছু কথা লিখেছেন যেগুলো আপনার কাছে লেখার কথা নয়। বিশেষ করে 2 বছর ধরে সম্পর্ক নেই এমন লোকের কাছে তিনি এরকম কথা কেন লিখতে যাবেন? এটা নিয়ে আমি নিজেও সারাটা সকাল ভেবেছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি। আবেদ আলী গাল চুলকাতে চুলকাতে বলল, সে আসলে অনেক প্রশ্নের উত্তরই খুঁজে পাচ্ছে না। হোমিসের ডিপার্টমেন্টের ফোন পাবার পর থেকেই এসব প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছে। কি করে জায়েদ রহমানের পাঠানো মেইলটার কথা জানতে পারলো? সে মেইলটাই বা কী করে পড়তে পারলো কে জানে? এমনকি এই অ্যাটাচমেন্ট ফাইলটা সম্পর্কে ওরা জানে, কিন্তু কিভাবে? খুব বেশি দিন হয়নি ইন্টারনেট আর ইমেল জগতে প্রবেশ করেছে আবেদ আলী। এখনও অনেক কিছু সে জানে না। কেবল দরকারি কিছু বিষয় ছাড়া বলতে গেলে সে ব্যাপারে একদম অনভিজ্ঞ একজন মানুষ। প্রথম বেশিরভাগ মেল ব্যবহারকারী জানে না সাইন আউট না করে মেল অ্যাকাউন্ট থেকে বের হলে যে কেউ সেটাতে ঢুকতে পারবে। এর জন্য কোনো পাসওয়ার্ডও লাগবে না, সরাসরি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আর অ্যাকাউন্টের সেন্ড বক্সে গেলে দেখা যাবে পাঠানো মেল আর অ্যাটাচমেন্টগুলো। ওখান থেকে মেল ওপেন করা যাবে, অ্যাটাচমেন্ট ফাইলও নামিয়ে নেওয়া যাবে অনায়াসে। পানির মতো সহজ কাজ। আর এই সহজ কাজটা করতে জেফরি বেগের সময় লেগেছিল মাত্র 5 মিনিট। সেন্ড বক্স লিস্ট থেকে কোনো কিছু ডিলিট না করলে সব কিছু রেকর্ড থেকে যায়। বেশিরভাগ ব্যবহারকারীর মতো লেখক জায়েদ রহমানও সেন্ড বক্সের আইটেম ডিলিট করতেন না। কি ভাবছেন? জেফরির প্রশ্ন সম্বিত ফিরে পেল আবেদ আলী। না না না, তেমন কিছু না। ভাবছি জায়েদ তো একদম নড়াচড়া করতে পারতো না, তার উপর সে ছিল হার্টের রোগী। রাত 2টোর দিকে আমাকে মেল করলো। অত রাতেও জেগেছিল সে, কম্পিউটার নিয়ে কাজ করছিল। যে প্রশ্ন একজন গোয়েন্দার মনে উদয় হওয়ার কথা, সেটা উদয় হলো কিনা একজন প্রকাশকের মনে। আবেদ আলীর কথাটা জেফরিকে মুহূর্তে আলোড়িত করলো। তাই তো, লেখক জায়েদ রহমান অত রাতেও ল্যাপটপ নিয়ে কাজ করছিলেন। জেফরি স্থির চোখে কিছুক্ষণ চেয়ে রইল আবেদ আলীর দিকে, তারপরেই নিজের সহকারী জামানের দিকে ফিরল সে। জামান? জি স্যার। জায়েদ রহমানের ঘরে তার ল্যাপটপটা ছিল কফি টেবিলের উপরে। বোকার মতো তাদের দুজনের দিকে পর্যায়ক্রমে তাকালো আবেদ আলী। সে কিছুই বুঝতে পারছে না। জি স্যার, বলল জামান। হ্যাঁ, কফি টেবিলেই ছিল। আমি ঘরে অনেকগুলো ছবি তুলেছিলাম। যেন আপন মনে বলল কথাগুলো। জি স্যার। জট পাকিয়ে থাকা মাথাটা যেন চট করে খুলে গেল। আবারও নিজেকে ভৎসনা করলো
কেসটা নিয়ে যথেষ্ট মনোযোগ দিতে পারেনি বলে। এর জন্য নিজের ব্যক্তিগত জীবনের একটি ঘটনা যে দায়ী সেটা বুঝতে পারছে জেফ্রি। মানসিকভাবে সে পুরোপুরি স্থির নেই। ব্যাপারটা কেউ জানে না। জেফ্রি মানসিক অবস্থা আসলেই ভালো নেই। কোনোভাবেই তার ধীর স্থির আর দীপ্ত বুদ্ধি মাথাটা কাজ করছে না। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ইমেজ ফোল্ডার থেকে আজ সকালে তোলা জায়েদ রেহমানের ঘরের ছবিগুলো দেখতে শুরু করলো জেফরি বেগ। ছবিগুলো ঘরের বিভিন্ন অংশের, মোট 8টা ছবি। 5 নম্বর ছবিটাতে স্পষ্ট দেখা যাচ্ছে লেখকের বেডের পাশে কফি টেবিলের উপর ল্যাপটপ খোলা অবস্থায় রয়েছে। এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, তবে মারাত্মক একটা অসঙ্গতি রয়েছে ছবিতে। অসঙ্গতিটা অবশ্য সহজে চোখে পড়ার মতো নয়, কিন্তু এখন এটা স্পষ্ট বলে দিচ্ছে ঘটনা অনেক বেশি জটিল। মাই গড, সেভ আস। দরজা জানালা বন্ধ, একটা ঘরে টিভি চলছে। ঘরে আর কোনো বাতি জ্বলছে না। টিভির আলোতে ঘরের অন্ধকার কিছুটা কমেছে, কিন্তু সেই আলো বদলে যাচ্ছে খুব দ্রুত। কখনো বেড়ে যাচ্ছে তো পরক্ষণেই হয়ে যাচ্ছে ম্রিয়মাণ। আসলে টিভি সেটটার চ্যানেল বদল করা হচ্ছে খুব দ্রুত। সবগুলো দেশি চ্যানেল একের পর এক যেন চক্রাকারে ফিরে আসছে। কোনো চ্যানেলেই 10 সেকেন্ডের বেশি স্থায়ী হচ্ছে না। কখনো কখনো সেটা 2-3 সেকেন্ডেও নেমে আসছে। এর ফলে আলো আর শব্দের এক ধরনের ছন্দময় দোতনা সৃষ্টি হয়েছে ঘরের ভেতর। স্ত্রী আর তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। দেশের জনপ্রিয় লেখক জায়েদ রেহমান নিজ করে খুন হয়েছেন। গতকাল রাতে স্বনামধন্য লেখক জায়েদ রেহমান, লেখকের বাড়ির সামনে হাজার হাজার ভক্ত, লেখকের তরুণ স্ত্রী আর তার প্রেমিককে আমরা গভীর বেদনার সাথে জানাচ্ছি প্রখ্যাত লেখক। সব চ্যানেলে একই খবর। হোমিসের ডিপার্টমেন্ট এখনও কোনো কিছু না জানালেও কিছুক্ষণ আগে নির্ভরযোগ্য এক সূত্রে জানা গেছে এই চ্যানেলটা আর বদলে গেল না। দুজন আসামি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছে। হোমিসাইড ডিপার্টমেন্টের মহাপরিচালক ফারুক আহমেদ আমাদের রিপোর্টারের কাছে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একটা হিংস্র চিতাবাঘ ছুটতে ছুটতে ঝাঁপিয়ে পড়ল পলায়নরত হরিণ শাবকের উপর। নির্মমভাবে ঘাড় মটকে দিল সেটার। টিভির পর্দায় অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলটায় স্থির হয়ে রইল কিছুক্ষণ। তারপর ঘন অন্ধকার। টিভিটা বন্ধ করে দেয়া হলে ঘরটা অন্ধকারে ঢেকে গেল মুহূর্তে। সেই সাথে গাঢ় নিস্তব্ধতা। কেবল একজন মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে এখন। এই ঘরের একমাত্র ব্যক্তিটির ঠোঁটের কোণে যে তীর্যক হাসি ভেসে উঠল সেটা অন্ধকারের কারণে দেখা গেল না। শুধু বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ার কারণে মৃদু একটা শব্দ হলো। পাবেল আহমেদ বেশ ফুরফুরে মেজাজে আছে। অন্যান্য দিনের মতো পত্রিকা অফিসের বিরক্তিকর ক্যান্টিন কিংবা সস্তা হোটেলে লাঞ্চ না করে ধানমন্ডির পিজা হাটে চলে এসেছে সে। চিকেন গার্লিক পিজা খাচ্ছে এখন। ডান পকেটে হাত দিয়ে একটা জিনিস স্পর্শ করতেই মুচকে হাসল। তার পকেটে এখন 40,000 টাকা, মাত্র 25টা নোট। কিছুক্ষণ আগে স্বদেশ টিভির হামিদ আলমের কাছ থেকে টাকাটা নিয়ে ছোট্ট একটা জিনিস বেচে দিয়েছে সে। অবশ্য পুরো টাকার অর্ধেক হাতে পেয়েছে। কালকের মধ্যে বাকিটা পেয়ে যাবে। তার আনন্দের আরেকটি কারণ হলো হামিদ আলমের কাছ থেকে সমস্ত তথ্য রেডিমেড নিয়ে নিয়েছে। তাকে আর কষ্ট করে সংবাদ সংগ্রহ করতে হবে না। একটা সুরসুরি টের পেল পাবেল আহমেদ। মোবাইল ফোনটায় ভাইব্রেশন দেওয়া ছিল। বুক পকেট থেকে সেটা বের করে দেখলো নিউজ এডিটর। কি বলবে, সব আগে থেকে ঠিক করে রাখা আছে। এইমাত্র ওখান থেকে অফিসের দিকে রওনা দিয়েছি ভাই, বলল পাবেল আহমেদ। হ্যাঁ 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 10 মিনিটের মধ্যে চলে আসতে পারবো। না, তেমন কোনো খবর নাই। না না, পুলিশের কারোর সাথে কথা হয়নি। ভাই মুখ খুলতেছে না যে। জি ভাই, ভাই আমি বরঞ্চ লাঞ্চ করে আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ফোনটা পকেটে রেখে কোকের গ্লাসটা তুলে নিল সে। হামিদ আলমের কাছ থেকে মোটামুটি সব তথ্য পেয়ে গেছে। এখন শুধু অফিসে গিয়ে আরাম করে টিভিতে ভারত পাকিস্তানের ওয়ানডে ম্যাচ দেখবে সে, আর নিউজটা দাঁড় করাবে। আজ একটু আগে ভাগে বের হয়ে যাবে অফিস থেকে। 7টার দিকে হামিদ আলম তাকে গুলশানের লা ডিপ্লোমেটে আসতে বলেছে।
অনেক দিন ধরে স্কটল্যান্ডের পানি খাওয়া হয় না। আজ আকণ্ঠ পান করবে, কারণ বিলের চিন্তা তাকে করতে হবে না। আবেদ আলী নিজের বাসায় ফিরে এসেছে। ইনভেস্টিগেটর জেফরি বেগ জিজ্ঞাসাবাদের মাঝখানে হুট করে ক্ষান্ত দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। শুধু বলেছে পরবর্তীতে তার সাথে আরও কথা বলবে, আর লেখক জায়েদ রহমান যে তাকে মেল করেছে সেটা যেন অন্য কাউকে না বলে। ড্রয়িং রুমে বসে থাকলেও আবেদ আলী টিভি দেখছে না। টিভিতে ওই একই খবর চলছে সকাল থেকে। আবেদ আলী জানে এটা আরও 2-3 দিন ধরে চলবে, কিংবা কে জানে আরও বেশিও চলতে পারে। ফেসবুকে যেতে ইচ্ছা করছে না তার। মিলিকে যে একটা SMS করে আশ্বস্ত করবে, তার উদ্বিগ্নতা কমাবে, সেটাও ইচ্ছা করছে না। সে জানে মিলি এত বেশি জানতে চাইবে যে অতিষ্ঠ করে ফেলবে তাকে। মিলির এই দিকটা তার একবারেই ভালো লাগে না। সব কিছুই জানতে চাইবে। না বললে অভিমান করে বলবে, তুমি আমাকে ভালোবাসো না, একবারেই ভালোবাসো না, আমাকে আপন মনে করো না তো, আমার কি জানার অধিকার নেই? এরকম ন্যাকামি মার্কার কথা বলবে। কিন্তু এখন কিছুই করতে ইচ্ছা করছে না। আবিদ আলী জানে মিলি আরও অনেকগুলো SMS করেছে এই সময়। আমি ভালো আছি, চিন্তা করো না, এক বন্ধু মারা গেছে, ব্যস্ত আছি, পরে জানাবো, এরকম কিছু একটা লিখে SMS করার জন্য অনিচ্ছায় ফোনটা হাতে তুলে নিল সে। কিন্তু মোবাইলের ডিসপ্লেতে তাকিয়ে দেখলো 5টা মিস কল এসে জমে আছে। হোমিসাইডে ঢোকার আগে সাইলেন্স মোডে রেখেছিল, তাই কল হলেও বুঝতে পারেনি। কে কল করেছে সেটা দেখতে আবিদ আলী সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো। হ্যালো ভাবি, আপনাকে অনেকবার ফোন দিয়েছি, ধরেননি। একটা নারী কণ্ঠ বলল, সরি ভাবি, মোবাইলটা আসলে সাইলেন্স মোডে ছিল। খবরটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ জানি। মহিলা বেশি ধীরস্থিরভাবে বলল, তার মধ্যে শোকের লেশ মাত্র নেই। আমি জানতাম এরকম কিছু একটা হবে। আবেদ আলী কোনো কথা বলল না। ওইটার প্রেমিককে তো অ্যাপার্টমেন্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে। জি জি ভাবি। আচ্ছা, আপনাকে কেন হোমিসাইডে ডেকে নিয়ে গিয়েছিল? আবেদ আলী ভিমলি খেল। তার এই খবরটা গেট জানলো কি করে? আজব। ভাবি, আপনি খবরটি কীভাবে জানলেন? শুনুন ভাই, হোমিসাইডে আমার এক খালাতো বোনের ছেলে কাজ করে। ওকে ফোন করে কথা প্রসঙ্গে জানালো আপনাকে নাকি। ভাবি আর বলবেন না, কী যে সমস্যায় পড়েছি কিছুই বুঝতে পারতেছি না। এত মানুষ থাকতে আপনাকেই বা কেন ডাকবে বলেন? মহিলার কণ্ঠে সান্ত্বনার আভাস। আবিদ আলী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গোলনুর আফরোজ তরফদারকে মেইল আর অ্যাটাচমেন্ট ফাইলের কথাটা বলল। যদিও জেফরি বেগ তাকে বারণ করে দিয়েছিল। কি বলছেন? গেটের কণ্ঠে স্পষ্ট বিস্ময়। আবিদ আলী নিশ্চুপ। খুন হবার আগে আপনাকে মেইল করেছে? মাই গড। মেইলে কি বলেছে? আপনার সাথে না তার কথাবার্তা পর্যন্ত হতো না। আবার কি একটা বললেন যেন আপনাকে একটা বই দিয়েছে। এক নাগারে কথাগুলো বলল গেট। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না ভাবি, পুলিশ তো এখন আমাকেই সন্দেহ করছে। আবেদ আলী বলল, সন্দেহ করলেই হলো নাকি? কাজটা করেছে ওই হারামি। নিজের প্রেমিককে নিয়ে পরিকল্পনা করে খুন করেছে। সারা দেশের মানুষ জেনে গেছে, বুঝছেন? মামলা তো খুবই সহজ, খুনিদেরকে গ্রেফতার করেছে পুলিশ। এখন আবার আপনাকে নিয়ে কেন টানাটানি করছে? ওই যেভাবে মেলটা, ওটা আমাকে বিপদে ফেলে দিয়েছে। আচ্ছা, আপনি বললেন না তো মেলে আপনাকে কি লিখেছে? একটু দ্বিধায় পড়ে গেল আবেদ আলী। জেফরি বেগের নিষেধের কথাটা স্মরণ করে নিল সে। আমাকে বলতে কি সমস্যা আছে? অভ্যাস থেকে তারা দিয়ে বলল গেট। না ভাবি, আসলে হয়েছে কি, হোমিসাইডের ইনভেস্টিগেটর মেইলের কথা কারো কাছে না বলার জন্য বলে দিয়েছে। আপনাকে যে বলছি সেটা প্লিজ কাউকে বলবেন না। আমি আবার কাকে বলতে চাবো? আপনি নিশ্চিত বলতে পারেন। মহিলা অভয় দিল। আসলে ভাবি বেশি কিছু লেখে নাই, লিখছিল যে তোমাকে এই বইটা দিলাম, প্রকাশ করো। যত বাধা বিপত্তি আসুক না কেন এটা প্রকাশ করবে। এখানে আমার সব কথা লেখা আছে। আর হয়তো তোমার সাথে দেখা হবে না, পারলে আমাকে ক্ষমা করে দিও। জায়েদ রহমানের মেলটা আবেদ আলীর প্রায় মুখস্থ হয়ে গেছে। সেই সকাল থেকে মেলটা পড়ার পর কম করে হলেও 10-12 বারের মতো পড়েছে। তাহলে বুঝতে পেরেছিল
কিছু একটা হবে। প্রশ্ন করলেও গেটের কথাটা প্রশ্নের মতো শোনালো না। আবেদ আলী চুপ করে থাকলো। আচ্ছা, বইটাতে কি বলেছে? ভাবি, আমি এখনো সেটা পড়িনি। কি বলেন, এখনো পড়ে দেখেন নাই? গেট অবাক হয়ে বলল। কখন পড়বো বলুন? কখন পড়বো আপনি বলুন। মেলটা পাবার পরই টিভি সংবাদে দেখলাম জায়েদ রহমান খুন হয়েছে। তার উপর হোমিসাইডে গিয়ে দেখা করতে হলো। এই তো কিছুক্ষণ আগে ফিরেছি ওখান থেকে। ও আচ্ছা, বলল গেট। তাহলে এক কাজ করুন, পড়তে শুরু করে দিন। আমার মনে হয় বইটাতে অনেক কিছু আছে। আর শুনুন, দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব বইটা বের করে ফেলুন। লক্ষ লক্ষ কপি বিক্রি হবে। এতটা সময় ধরে আবেদ আলী ভুলে গিয়েছিল মেলটা শুধু তার জন্য বিড়ম্বনাই বয়ে আননি, সেই সাথে নিয়ে এসেছে বিশাল পরিমাণ লাভের সম্ভাবনা। নড়ে চড়ে বসলো আবেদ আলী। এই মুহূর্তে যদি বইটা বের করি ভাবি, আমার কোনো সমস্যা হবে না? আপনার আবার কিসের সমস্যা হবে? কি যে বলেন না। আরে ভাই, সাহস রাখুন। আপনি তো এমনি এমনি বের করছেন না। ও খুন হবার আগে আপনাকে এটা মেল করে দিয়ে গেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। যত যাই হোক না কেন, শেষে বুঝতে পেরেছে আপনি হলেন একমাত্র সত্যিকারের বন্ধু। হ্যাঁ, বাকিরা তো সবার চামচার দল ছিল, ওকে বানিয়ে বানিয়ে খেয়েছে। আপনাকে বইটা বের করার জন্য ওই তো বলেছে। বন্ধুর শেষে সেটা রাখবেন না ভাই। আবেদ আলী উদ্যম ফিরে পেল যেন। ঠিক, গেট তো ঠিকই বলছে। আবেদ ভাই, বইটা কাকে উৎসর্গ করেছে জানেন? গোলনুর আফরোজ তরফদার জানতে চাইল। আমি তো এখনো বইটা পড়ে দেখিনি। অনেক বড় বই, 500 পৃষ্ঠার মতো হবে। কি বলেন? আপনার তো কপাল খুলে গেল। কোটি টাকার ব্যবসা করবেন। জলদি দেখুন কাকে উৎসর্গ করেছে, আমি লাইনে আছি। আবেদ আলী বুঝতে পারছে না বইটার উৎসর্গ নিয়ে গেট এত আগ্রহ দেখাচ্ছে কেন। কম্পিউটার চালু অবস্থাতেই ছিল। মোবাইলটা কানে চেপে রেখে চেয়ারে বসে সকালে ডাউনলোড করা ফাইলটা ওপেন করলো আবেদ আলী। সে নিশ্চিত মেইলে কাকে উৎসর্গ করা হবে সে ব্যাপারে জায়েদ রহমান কিছু লেখেনি। প্রথম পৃষ্ঠায় বড় বড় করে লেখা কথা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পৃষ্ঠা। আবেদ আলী নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। উৎসর্গ গোলনুর আফরোজ তরফদার, যার প্রতি আমি সবচাইতে বেশি অবিচার করেছি। আমাকে ক্ষমা করে দিও। তার নিচে এক লাইনে আরেকটা কথা লেখা আছে। সেই লেখাটা পড়েও আবেদ আলী খুবই অবাক হলো। তবে আমি অবাক হচ্ছি না। আবেদ আলী জায়েদ রহমানের উৎসর্গের কথাটা জানালে গোলনুর আফরোজ তরফদার ধীরস্থিরভাবে কথাটা বলল। আমার প্রতি তো আর কম অবিচার করেনি। শেষের দিকে হয়তো বুঝতে পেরেছিল। ভাবি, আবেদ আলী ইতস্তত করে বলল। জি ভাই, বলেন। এই বইটার সত্য আপনাকে দিয়ে গেছে, আস্তে করে বলল অবয়ব প্রকাশনী সত্ত্বাধিকারী। মহিলা কিছুই বলল না। একটু পর কণ্ঠটা নিচে নামিয়ে শুধু বলল, বিশ্বাস করেন ভাই, আমি কিন্তু একটু অবাক হইনি। দীর্ঘ 30 বছরের কর্মজীবনে অনেকবারই পুলিশের মুখোমুখি হতে হয়েছে আলাতুন্নেসাকে, তবে কোনো হত্যাকাণ্ডের ঘটনায় এই প্রথম। তারপরও মহিলা নিজেকে স্বাভাবিক রেখেছে, অন্তত বাইরে থেকে সেরকমই দেখাচ্ছে তাকে। জেফরি বেকার ইন্সপেক্টর জামান ভিটানোভায় এসে পৌঁছেছে 10 মিনিট হলো। বাড়ির সামনে লোকজনের যে ভিড় তারা দেখেছে সেটা অভাবনীয়। সেই ভিড় ঠেলে ঠুলে হোমিসাইড ডিপার্টমেন্টের একটি আনমার্ক করা গাড়িতে করে জেফরি আর জামান ভেতরে প্রবেশ করেছে অ্যাপার্টমেন্টের। ইচ্ছে করেই জেফরি আনমার্ক করা গাড়ি নিয়ে এসেছে। সে জানে সাংবাদিকের দল হোমিসাইড ডিপার্টমেন্টের গাড়ি দেখলে তাকে ছেঁকে ধরবে। জায়েদ রহমানের বাড়িতে পুলিশের প্রহরা জোরদার করা হয়েছে মিসেস রহমান আর তার প্রেমিককে গ্রেফতার করার পর থেকেই। বাড়ির অন্যান্য বাসিন্দা বলতে হাউস নার্স আর 2 জন কাজের মহিলা, তাদের সবাইকে পুলিশি প্রহরায় রাখা হয়েছে ভিটানোভায়। এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বিকালের মধ্যেই। আলতন্নেসা ড্রয়িং রুমে বসে আছে, তার সামনে জেফরি বেগ আর জামান। এই হাউস নার্সটি সর্বপ্রথম আবিষ্কার করেছে জায়েদ রহমান খুন হয়েছেন। আপনি ঘরে ঢুকে কি দেখলেন সেটা বলুন। জেফরির প্রশ্নটা শুনে মহিলা কিছুক্ষণ চেয়ে রইল। এ কথা তো আমি আগেও বলেছি। হ্যাঁ বলেছেন, তো আবার বলুন। একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। জেফরি যতদূর সম্ভব নরম করে বলল। এই মহিলার কাছ থেকে সহযোগিতা পাবার দরকার আছে। ঘরে ঢুকে দেখি জায়েদ সাহেবের মুখে বালিশ চাপা দেওয়া।
এটা দেখে আমি চিৎকার করে উঠি। হ্যাঁ, বলতে থাকুন। মহিলা থেমে গেলে জেফরি বলল। তারপর তো মিসেস রেহমান নিজের ঘর থেকে দৌড়ে এলেন। আমি ওনাকে বালিশ সরাতে দেইনি। ওনার নিস্তেজ শরীর দেখে বুঝে গিয়েছিলাম মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে। নিজেকে ধাতস্থ করে জায়েদ সাহেবের নারী স্পন্দন পরীক্ষা করে কনফার্ম হই যে উনি বেঁচে নেই। আর হাতটা একেবারে শক্ত হয়ে গিয়েছিল, মনে হলো বেশ অনেকক্ষণ আগেই মারা গেছেন। আচ্ছা, পুলিশ আসার আগে জায়েদ রেহমানের ঘরে সব কিছুই কি আগের মতোই ছিল? মানে কেউ কি কোনো কিছু সরিয়েছে? কোনো কিছু সরানো হয়নি। সরানোর কোনো উপায়ও ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যেই তো পুলিশ চলে এলো। এরপর থেকে পুরো অ্যাপার্টমেন্টের দায়িত্ব চলে যায় পুলিশের কাছে। আচ্ছা, উনি তো ল্যাপটপ ব্যবহার করতেন, তাই না? খুন হবার রাতে উনি কি সেটা ব্যবহার করেছিলেন? এই প্রশ্নটার উত্তর জানা জেফরির জন্য খুবই জরুরি। জি। কখন? রাতে 11টার দিকে স্যারের ঘরে গিয়ে দেখি ল্যাপটপ নিয়ে কাজ করছেন। আমি স্যারকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে ল্যাপটপটা রেখে ঘুমিয়ে পড়তে বললাম। হ্যাঁ হ্যাঁ, তারপর বলুন। উনি বললেন, আপা, ঘুম তো আসে না। আমাকে উনি আপা বলে ডাকতেন। তখন আমি বললাম, তো চেষ্টা করুন। আপনি হার্টের রোগী, এত রাত পর্যন্ত জেগে থাকা ঠিক না। একথা বলার পর উনি আর কিছু বলেনি। তারপর আমি ল্যাপটপটা ওনার কোল থেকে নিয়ে পাশে ছোট টেবিলে রেখে বিছানাটা সোজা করে বালিশ ঠিকঠাক করে দিয়ে শুয়ে দিই। আপনি নিজে ল্যাপটপ রেখেছিলেন? জেফরি জানতে চাইল। হ্যাঁ। ওটা কি চালু অবস্থায় ছিল? চালু অবস্থায় ছিল। আপনি কি ওটা বন্ধ করেননি? ল্যাপটপ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি জানি না। আমি ওটা ওনার কোল থেকে নিয়ে সরাসরি টেবিলের উপর রেখে দিই। এরপর কি হলো বলুন, আপনি থেমে যাচ্ছেন কেন বারবার? ওনাকে শুয়ে দিয়ে ঘরের সব জানালা বন্ধ করতে গেলে উনি বললেন, দক্ষিণ দিকের স্লাইডিং ডোরটা যেন খোলা রাখি, পূর্ণিমার আলো যাতে ভেতরে আসতে পারে। তারপর আমি ঘরের বাতি বন্ধ করে দরজাটা ভিজিয়ে দিয়ে নিজের ঘরে চলে আসি। আপনি চলে আসার পর কেউ কি জায়েদ রেহমানের ঘরে গিয়েছিল? তা মনে হয় না। আর গেলেও আমি জানতে পারবো না। আমি তো 12টার আগে ঘুমিয়ে পড়েছিলাম। জামানের দিকে তাকালো জেফরি, তারপর মহিলার দিকে ফিরে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। আমার কোনো নির্দেশ না দেওয়ার আগ পর্যন্ত আপনি আপাতত এই বাড়িতে থাকবেন। মানে আমি আমার একটু বাড়িতে যেতে চাচ্ছিলাম, মহিলা বলল। বিকেলের দিকে যেতে পারবেন, এখন এখানেই থাকতে হবে। মহিলা আর কিছু না বলে উঠে চলে গেল। জায়েদ রেহমানের ঘরে চলো, জামানকে বলল জেফরি। জায়েদ রেহমানের ঘরে চলো, জামানকে বলল জেফরি। জায়েদ রেহমানের ঘরটা তালা মারা। দায়িত্বরত পুলিশ কনস্টেবলের কাছ থেকে চাবিটা নিয়ে তালা খুলল জামান। জেফরি বেগ ঠিক যেভাবে দেখে গিয়েছিল সেভাবেই আছে সবকিছু। বিছানার পাশে কফি টেবিলটার দিকে তাকিয়ে আরেকবার নিশ্চিত হলো অসঙ্গতিটা খুবই ভয়াবহ। জায়েদ রেহমানের হসপিটাল বেড থেকে কফি টেবিলটা কমপক্ষে 6 ফিট দূরে হবে। একজন পক্ষাঘাতগ্রস্ত লোকের পক্ষে বিছানা থেকে কফি টেবিলটার নাগাল পাওয়া অসম্ভব ব্যাপার। তাহলে কি জায়েদ রেহমান নিজে উঠে গিয়ে? অসম্ভব, অসম্ভব। জেফরি বেগ শুধু বুঝতে পারল একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছে সে। এ পর্যন্ত যা জেনেছে তার মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে। তোমার কথা শুনে তো আমি কিছু বুঝতে পারছি না, ফারুক আহমেদ বলল জেফরি বেগকে। ভিটানোভা থেকে জেফরি সোজা চলে এসেছে ফারুক আহমেদের অফিসে। স্যার, এই কেসে দুটো মারাত্মক অসঙ্গতি আছে, বলতে শুরু করলো বেগ। পলিগ্রাফ টেস্টের ব্যাপারটা আর আহা, ওটা নিয়ে তুমি খামোকায় চিন্তা করছো, তার কথার মাঝখানে বাধা দিয়ে বলল ফারুক আহমেদ। ঠিক আছে, পলিগ্রাফ টেস্টের কথা না হয় বাদ দেয়া গেল, ল্যাপটপের ব্যাপারটা আপনি কি বলবেন? একজন প্যারালাইজড লোক কি করে নিজের বিছানা থেকে উঠে মাঝরাতে ল্যাপটপ থেকে মেল করবে? ফারুক সাহেব চুপ মেরে রইল। তবে তার মধ্যে চিন্তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং কিছুটা বিরক্তি চোখে মুখে ফুটে উঠেছে। আহা, সব কিছুর ব্যাখ্যা এখনই পেয়ে যাবে এমনটা ভাবছো কেন? সময় এলে সবই জানতে পারবে। আর ল্যাপটপের যে কথাটা বললে, আমার কাছে সেটা বড় কোনো অসঙ্গতি বলে মনে হচ্ছে না। হ্যাঁ, সেটার নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে। সবাইকে জিজ্ঞাসাবাদ করার পর ব্যাপারটা জানা যাবে। এখনও তো প্রাইমারি অবস্থায় রয়েছে,
এরকম ছোটোখাটো দু একটি অসঙ্গতির কারণে তো আমরা এক লাফে অন্য কোনো ব্যাখ্যা দাঁড়া করাতে পারি না। তাছাড়া ভুলে যাচ্ছ কেন? দুজন খুনি ধরা পড়েছে হাতে নাতে। কথাটা মেনে নিল বেগ। মহাপরিচালক একেবারে ভুল বলেনি। সময়েই সব জানা যাবে। শুনলাম সকাল থেকে কিছু খাওনি। তুমি বাসায় চলে যাও, আজ আর অফিস করতে হবে না, রেস্ট নাও। ফারুক আহমেদ বলল জেফরি বেগকে। স্যার, ভিডানোভায় দুজন মহিলা আর হাউস নার্স আছে পুলিশের প্রহরায়। তাদের কি হবে? পুলিশ কাস্টডিতে রাখতে হবে, কিচ্ছু করার নেই। বেগও জানে এছাড়া আর কোনো উপায় নেই। চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে। তাহলে আমি যাই স্যার। ওকে মাই বয়, গেট রেস্ট। কথাটা বলেই দাঁত বের করে হাসলো ফারুক সাহেব। বেগ যখন দরজার কাছে তখনই ফারুক সাহেব বলে উঠল, থ্যাঙ্কস ফর অল অফ দিস। পেছনে ফিরে মুচকি হেসে চলে গেল জেফরি বেগ। হোমিসের ডিপার্টমেন্ট থেকে বের হয়ে জেফরি ভাবল ভালো একটা রেস্তোরাঁয় গিয়ে দুপুরের খাবার খেয়ে নেবে। জামান ছেলেটাকেও সঙ্গে নেবার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সারা রাত অনলাইন ডিউটি করে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে সে। জেফরির মতো সেও সকাল থেকে কিছু খাওয়ার সুযোগ পায়নি। ছেলেটা বাড়ি চলে গেছে। মোবাইলটা বিপ করে উঠতেই পকেট থেকে সেটা বের করে দেখলো জেফরি। অজ্ঞাত একটি নাম্বার থেকে মেসেজ এসেছে। ওপেন করলো মেসেজটা। আই এম সরি। 3টি ছোট্ট শব্দে একটি SMS। নাম্বারটা অজ্ঞাত হলেও জেফরি জানে মেসেজটা কে পাঠিয়েছে। একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। গত 3 দিন ধরে তার ব্যক্তিগত জীবনে একটা ওলটপালট ঘটে গেছে। কেউ জানে না, কাউকে বলার মতোও নয়। কিন্তু ভেতরে ভেতরে তাকে কুড়ে খাচ্ছে। কোনো কাজে মন বসাতে পারছে না। আজকের কেসটায় যতটুকু সাফল্য এসেছে সেটা নেহাতই ঘটনাচক্রে। এখানে জেফরির তেমন কোনো ভূমিকা ছিল না। কথাটা আর কেউ না জানুক, জেফরি নিজেই সেটা ভালো করে জানে। আই এম সরি। এই ছোট্ট কথাটা দিয়ে কিভাবে সবকিছু মুছে ফেলা যাবে? প্রচন্ড কষ্টে হেসে ফেলল জেফরি। তুমি না রেবা, আমি দুঃখিত তোমার কাছে জেফরি বেগ হওয়ার জন্য। তোমাকে আর কিছু ভাবতে পারল না সে। অনেক ঘটনা, অনেক স্মৃতি হুড়মুড় করে এসে ভিড় করলো তার মধ্যে। রেবা, তার একমাত্র ভালোবাসা, এখন জীবন থেকে ছিটকে পড়েছে। 2 দিন আগে কাবিন হয়ে গেছে রেবার। কিছুদিন পর হয়তো কানাডায় চলে যাবে প্রবাসী স্বামীর সাথে। তাদের দীর্ঘদিনের সম্পর্কটা যে এভাবে এত দ্রুত শেষ হয়ে যাবে সেটা জেফরি কখনো কল্পনা করতে পারেনি। প্রায় 1 বছর ধরেই একটা টানাপোড়েনের মধ্যে ছিল তাদের সম্পর্কটা। কিন্তু জেফরির কেন জানি মনে হতো শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে, কারণ তাদের এই সমস্যাটা নিজেদের তৈরি ছিল না। তাদের কোনো ভুলে সম্পর্কটা হুমকির মুখে পড়েনি। রেবার বাবা জাদরুল আমরা আনজার হোসেন বাধা হয়ে দাঁড়ান। জেফরির এখনও সেদিনের কথা স্পষ্ট মনে আছে। লোকটার প্রতিটি কথা তাকে প্রতিনিয়ত খোঁচায়, তাকে অপমান করে। সেদিনের কথা এ জীবনে কখনো ভুলবে না সে, ভোলা সম্ভব নয়। ভার্জিনিয়া থেকে FBI ট্রেনিং শেষে ফিরে এসেছে দেশে। রেবার জোরাজোরিতেই তার বাবার সাথে দেখা করতে রাজি হয় জেফরি। কুশল বিনিময়ের পরই ভদ্রলোক জানতে চাইলেন জেফরির বাবা মার কথা। এখানেই জেফরি এই পৃথিবীতে সবচেয়ে বেশি নীরব, অসহায়। আমি ফাদার জেফরি হোভার্টের কাছে মানুষ হয়েছি, বলেছিল জেফরি। উনি এখন আর বেঁচে নেই। আচ্ছা। চায়ের কাপে চুমুক দিয়ে আনজার হোসেন বললেন, তো উনি তোমাকে কিভাবে পেলেন? তোমার সাথে ওনার কানেকশনটা হলো কিভাবে? এই পৃথিবীতে যত অপ্রিয় বিষয় আছে এটা হলো জেফরির কাছে সবচাইতে অপ্রিয়তম। কিন্তু কিচ্ছু করার নেই, একান্ত অনিচ্ছা সত্ত্বেও জেফরিকে বলতে হলো সেটা। উনি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলেন। আনজার সাহেব স্থির চোখে চেয়ে রইলেন। জেফরি টের পেল তার নিজের নিঃশ্বাস বেড়ে যাচ্ছে। একটা সুতীব্র অস্তিত্ব জমাট বেঁধে যাচ্ছে বুকের ভেতর। রাস্তা থেকে? তখন তোমার বয়স কত ছিল? 7-8 মাস হবে। আর তোমার বাবা মা? ওনারা, গলায় একটা গিট পাকিয়ে এলো। তারপরও জোর করে বলল, ওনারা 74-এ মারা গিয়েছিল। 74-এ? জি। আনজার সাহেব স্থির চোখে চেয়ে রইলেন।
আমার মেয়ে অবশ্য আমাকে এসব কথা বলেছে, কিন্তু আমার বিশ্বাস হয়নি। কথাটা নিজের মেয়ে রেবার দিকে তাকিয়ে বললেন তিনি। রেবা মাথা নিচু করে রেখেছিল। কথাটা শুনে সে অবিশ্বাসে তাকালো বাবার দিকে। "আহ, আপনার কথাটা বুঝলাম না", বলল জেফরি বেক। আনজার সাহেব নিজের মেয়েকে বাড়ির ভেতরে যেতে বললে রেবা চুপচাপ চলে গেল। এটা জেফরির কাছে খুব বিস্ময়ের মনে হয়েছিল, কারণ কারণ রেবা খুবই দৃঢ়চেতা মেয়ে। এমনও তো হতে পারে। কথাটা বলে আনজার সাহেব দরজার দিকে তাকালেন। নিশ্চিত হলেন রেবা ঘর থেকে চলে গেছেন। এমনও তো হতে পারে তোমার মা তোমাকে ফেলে চলে গেছেন। আপনি আপনি কি বলতে চাচ্ছেন? অবিশ্বাসী জেফরি বলল। অবৈধ সন্তান ফেলে দেওয়াটা তো বিরল কোনো ঘটনা নয়। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারল না জেফরি বেক। এ জীবনে অনেক অপ্রিয় কথা শুনেছে সে, কিন্তু কেউ কখনো তার জন্ম বৃত্তান্ত নিয়ে এমন নোংরা আর কুৎসিত কথা বলেনি। জেফরির বিশ্বাস হচ্ছে না তার সামনে বসে থাকা লোকটি দেশের বড় উচ্চপদস্থ একজন আমলা, সুশিক্ষিতও বটে। বড় বড় কথা অনেকে বলতে পারে, আমি সেরকম কিছু বলবো না। সমাজে আমার একটা অবস্থান আছে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা। আনজার সাহেব কাটা কাটা ভাবে বললেন, জি বুঝতে পারছি। তোমাকে নিয়ে অনেক সমস্যা। একে তো তোমার কোনো জন্ম পরিচয় নেই, তার উপর তুমি একজন খ্রিস্টান ফাদারের কাছে বড় হয়েছ। মানুষজনকে ব্যাপারটা ব্যাখ্যাই করতে পারবো না। আপনার মেয়ে কিন্তু আমার সব কিছু জেনেই। জেফরির কথার মাঝখানে হাত তুলে বাধা দিলেন আনজার সাহেব। গভীরভাবে বললেন, সব জানে না। তুমি যা বলেছ কেবল তাই জানে। আর আমার সহজ সরল মেয়ে এসব কথা বিশ্বাস করে নিয়েছে। জেফরি ব্রুকুচকে অবিশ্বাসে চেয়ে রইল আনজার সাহেবের দিকে। আপনি বলতে চাচ্ছেন আমি আপনার মেয়েকে মিথ্যা কথা বলেছি? না না না, আমি সেটা বলিনি, সঙ্গে সঙ্গে বলেন আনজার হোসেন। তুমি বলতে যাবে কেন? তুমি যে কাহিনীটা বললে সেটা নিশ্চয়ই ফাদার তোমাকে বলেছে। বেক মাথা নেড়ে সায় দিল। আমার ধারণা ফাদার তোমার কাছে একটা বানানোর গল্প বলেছেন। উনি জানতেন আসল সত্যটা বললে তুমি সহ্য করতে পারবে না। অনেকক্ষণ ধরে জেফরি বাকরুদ্ধ হয়ে থাকলো। এই জীবনে নিজের মার সম্পর্কে এই প্রথম এত বাজে কথা শুনতে পেল সে। তার কল্পনায় তার মা এমন একজন অসহায় নারী, যেখানে ক্ষুধার যন্ত্রণায় মরে গেছে কিন্তু নিজের সন্তানকে মরতে দেয়নি। তার অল্প বয়সী মা তার কাছে চিরদুঃখী। কিন্তু এখন এখন এইসব কি শুনছে? তার কল্পনায় মায়ের ছবিটাই ভদ্রলোক এক হলকায় বিকৃত করে দিয়েছে। জেফরি টের পেল তার হাত পা রীতিমতো অসাড় হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? হঠাৎ করে জেফরি উঠে দরজার দিকে পা বাড়ালে আনজার সাহেব বললেন। দরজার কাছে গিয়ে থামল সে। আমার মনে হয় আপনার সাথে আর কথা বলার দরকার নেই। সত্য সবসময় কিন্তু। জেফরি হাত তুলে কথার মাঝখানেই থামিয়ে দিল। আপনি আপনার মন করা সত্য নিয়েই থাকুন, আর আমাকে আমার সত্য নিয়ে থাকতে দিন। এরপর আনজার সাহেব পেছন থেকে অনেক কিছু বলেও জেফরির কানে সেসব কথা আর পৌঁছায়নি। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল সে। কতক্ষণ পথে পথে ঘুরেছিল সেটা তার মন নেই। তবে রাতে বাড়ি ফিরে এক ফোঁটাও ঘুমাতে পারেনি। পরের দিনই রেবার সাথে জেফরির দেখা হয়। তুমি ওভাবে চলে এলে কেন? কি হয়েছিল? রেবা জানতে চেয়েছিল তার কাছে। কেন, তুমি জানো না? পাল্টা বলল জেফরি। না। চুপ করে রইল সে। অনেকক্ষণ পর বলল, আমার মনে হয় তোমার বাবা আমাদের বিয়েতে রাজি না। উনি আমাকে মেনে নিতে পারছেন না। আমি ভেবেছিলাম তোমাকে দেখার পর, তোমার সাথে কথা বলার পর উনি হয়তো রাজি হয়ে যাবেন। মুখ ভার করে বলল রেবা। তারপর অনেকক্ষণ চুপ করে থেকে সে বলল, এখন আমি কি করবো জেফ? সুতীব্র যন্ত্রণায় অবাক হয়ে চেয়ে থাকলো রেবার দিকে। আমি জানি না। জেফরির হাতে হাত রেখে রেবা তাকে আশ্বস্ত করলো, একটু সময় দাও, আমি সব ঠিক করে ফেলবো। আমার মনে হয় কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। রেবা খুব জোর দিয়ে বললেও সেদিনের পর থেকে আর কোনো কিছুই ঠিক হয়নি। নিজের বাবা মা, পরিবার নাকি একজন জেফরি বেক, এই দ্বন্দ্বে পড়ে যায় রেবা। জেফরি বুঝতে পারে সে হেরে যাচ্ছে। দিনের পর দিন তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, কমে আসতে থাকে যোগাযোগ। আস্তে আস্তে রেবা নামের মেয়েটি, যার সাথে দীর্ঘ 5 বছরের সম্পর্ক, জেফরির কাছ থেকে চিরকালের জন্যই দূরে চলে যায়। 2 দিন আগে হঠাৎ রেবার কাছ থেকে একটা SMS পাইছে। নিজের মুখে হয়তো বলার সাহস অর্জন করতে পারেনি, তাই SMS এর সাহায্যে জানায় আগামীকাল তার কাবিন।
তাকে যেন জেফ্রি ক্ষমা করে দেয়। খবরটা পাওয়ার পর জেফ্রির ভেতরে ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা কেউ কখনো জানবে না। নিজের ভেতরেই লুকিয়ে রেখেছে সে, কিন্তু কাজকর্মে কোনোভাবেই মন বসাতে পারছে না। এমন একটা কারণে সে রেবাকে হারিয়েছে যেটার জন্য সে নিজে দায়ী নয়। ইচ্ছে করলেও সে সব কিছু মুছে ফেলতে পারবে না। খুব কাছে রেস্তোরাঁ থেকে চিকেন গ্রিলের সুস্বাদু গ্রান তার ভাবনা ছেদ ঘটালেও কোনো কিছু খেতে ইচ্ছে করছে না এখন। তিক্ত আর করুণ একটা স্মৃতি এসে ভর করেছে তার মাঝে, যে স্মৃতি প্রথম ধাক্কাতেই ক্ষুধা নামক জিনিসটাকে তাড়িয়ে দেয়। জেফ্রি বেগ দ্রুত পায়ে এগিয়ে গেল রেস্তোরাঁটা পাশ কাটিয়ে।